আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এইচএসসির আইসিটির প্রথম অংশ করেছিলাম আমরা। তারপরে যে অংশটা রয়েছে দ্বিতীয় অংশ, সেটা আমরা এখান থেকে শুরু করব। সো কয়েকটা পার্ট আমাদের হতে পারে। যেহেতু এটা অনেকটাই একটু তত্ত্বীয় বা মোটামুটি রিডিং এর মতো, সো এই জন্য এটা আমরা জাস্ট পড়ে যাচ্ছি এবং যে জিনিসগুলো মনে হবে যে বোঝাতে পারলে ভালো হতো সেই জিনিসগুলো আমরা এখানে কভার করব। আর আমাদের প্র্যাকটিক্যাল পার্টগুলো যখন আসবে তখন আমরা সফটওয়্যার বা অন্যান্য প্র্যাকটিক্যাল বা সেশনাল ওই জিনিসগুলো করব। সো আজকের যে অংশটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ, এন্টারটেইনমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন। বিনোদন ছাড়া মানুষের জীবনে উল্লেখযোগ্য অংশ অপূর্ণ থেকে যায়। সভ্যতার উন্মেষ থেকে বর্তমান সময় পর্যন্ত বিনোদনের অনুষঙ্গের মধ্যে গল্প বলা, বাদ্য বাজানো, নৃত্য, গান, নাটক ইত্যাদি প্রাধান্য পেয়ে আসছে। বর্তমানে বিনোদনের অধিকাংশই হয়ে পড়েছে ইলেকট্রনিক যন্ত্র নির্ভর, যেমন টেলিভিশন, রেডিও, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি। স্যাটেলাইট বা ইন্টারনেটের কল্যাণে বা যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখন ঘরে বসে পৃথিবীর যে কোনো অনুষ্ঠান উপভোগ করা সম্ভব। হলিউডের সিনেমা একসময় চলচ্চিত্র জগতে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতো, এখন স্ট্রিমিং করে ইন্টারনেটে চলচ্চিত্র দেখার প্রতিষ্ঠান নেটফ্লিক্স হলিউডকে সরাসরি চ্যালেঞ্জ পর্যায়ে চলে গেছে। এছাড়াও ইন্টারনেট, গেমিং, আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টিভি, ইউটিউব সহ আরো অসংখ্য অনলাইন বিনোদনের মাধ্যম রয়েছে, যেগুলো যে কোনো ব্যক্তি তার পছন্দসই গেম, ভিডিও ইত্যাদি পর্যবেক্ষণ ও ডাউনলোড করতে পারে। একটা সময় ছিল যখন সকল বিনোদনের অনুষ্ঠান তৈরি হতো জাতীয় কৃষ্টি ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে। তথ্য প্রযুক্তির প্রভাবে ও বিশ্বায়নের যুগেও সেখানে বৈচিত্র্য এসেছে। বিশ্বগ্রামের চেতনার সাথে তাল মিলিয়ে এক দেশের মানুষ অন্য দেশের ধারণা, চিন্তা, সংস্কৃতির ছোঁয়ার সাথে পরিচিত হচ্ছে। এক কথায় আমরা এক সময় দেখা যাচ্ছে যে শুধু বিটিভি বা টিভি বা ডিশের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু এখন আমরা যদি ইন্টারনেট ভিত্তিক দেখি, বেশিরভাগই হয়তো নাটকগুলো ইউটিউবে দেখা হচ্ছে বা মুভিগুলো ওটিটি যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেখানে দেখা হচ্ছে। বাংলাদেশে অনেকগুলো আছে বা সবচেয়ে পরিচিত নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সেগুলোতে দেখা হয়। তো সেই বিষয়টাই বলা হচ্ছে এই জায়গাতে। অনলাইন নিউজ, টিভি প্রোগ্রাম, গান, নাটক, চলচ্চিত্র ইত্যাদি যে কোনো ব্যক্তি বা যে কোনো স্থানের মুহূর্তের মধ্যেই নিজের স্মার্টফোনের মাধ্যমে দেখতে ও উপভোগ করতে পারছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপ ইত্যাদি ব্যবহার করে সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ সহ বিনোদন জগতের আপডেট তথ্য, ভিডিও, ছবি খুব সহজেই পর্যবেক্ষণ, লাইকের মাধ্যমে জনমত যাচাই করতে পারছেন। ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ব্যক্তি তার ভালো লাগা বা মন্দ লাগা বিষয়ে নিজের মতামত দেওয়া, মত বিনিময় বা অন্যকে শেয়ার করার পর্যায়ে পাড়াই বৈশ্বিক যোগাযোগ সৃষ্টি হচ্ছে। এক কথায় ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গুলো উইদিন এ মিনিট আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ বা আরো যে সকল সোশ্যাল মিডিয়া আছে বা সোশ্যাল চ্যাটিং মিডিয়া আছে তার মাধ্যমে আমরা করতে পারছি। তবে এই ক্ষেত্রে আমাদের সকলের সতর্ক হওয়া প্রয়োজন। ভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় স্বদেশীয় জাতিসত্তা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করা প্রয়োজন। তাছাড়াও আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম মাদকাসক্তির অপব্যবহারের ন্যায় আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, ভাটা পড়েছে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে। কর্মস্থল এবং শিক্ষাক্ষেত্রেও বিরূপ প্রভাব বেড়েছে। সে সাথে ব্যক্তিগত তথ্য অযাচিত হস্তক্ষেপ, একজনের ছবি অন্যজনের নামে চালিয়ে দেওয়া কিংবা অপপ্রচার ও গুজব সমাজে ছড়িয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘটনা নিয়মিত ঘটছে। আচ্ছা, এখানে যে বিষয়টা বলা হচ্ছে, যেমন সাংস্কৃতিক আগ্রাসন একটা বিষয় রয়েছে, যেমন আমরা বাংলাদেশি বা বাঙালি, আমাদের নিজস্ব একটা কাস্ট কৃষ্টি কালচার রয়েছে। কিন্তু বর্তমানে আমরা যদি নাটক বা ইভেন সিনেমার কথা বলি, আমরা যে ধাঁচের সিনেমা তৈরি করছি সেটা বেশিরভাগই হচ্ছে ভারতীয় ধাঁচের, অথবা ভারতীয় যে সিনেমাগুলো পোশাক পরিচ্ছদ ব্যবহার করে সেটা বলিউডের ধাঁচের। তো এইটা হচ্ছে ব্যাপকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু উইদিন এ মিনিট আমরা যে কোনো ধরনের তথ্য সবকিছু পাচ্ছি, তেমনি আমাদের আসলে আগ্রহ জানছে অন্য কালচারের বা অন্যের পোশাকের উপরে। তার পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো করে বেশি, যে অন্যের ছবিগুলো আমরা শেয়ার করা বা কোনো একটা ঘটনা যাচাই বাছাই না করে আমরা শেয়ার করছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি বা লাখ লাখ মানুষ একই জায়গায় আছে। সো এখানে পাবলিসিটিটা খুব সহজেই হয়ে যায়, মানুষ না বুঝে অনেক কিছু শেয়ার করে ফেলে। তো সেগুলোর মাধ্যমে আসলে কিছু ফেক নিউজ যেটা আমরা বলি বা অপপ্রচার বা গুজব সমাজে ছড়িয়ে যাচ্ছে। আবার উল্টাটাও সত্য, কেউ কেউ এগুলোকে পুঁজি করে নেগেটিভ মার্কেটিং করছে, বিভিন্ন ধরনের সিনেমা বা মিডিয়াগুলো তারা প্রচার করছে বা ভাইরাল করার মাধ্যমে তারা সোশ্যাল সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছে। সো এই জিনিসগুলো হচ্ছে আর কি। সাংস্কৃতিক বিনিময় বা এক্সচেঞ্জ অফ কালচারাল অ্যাক্টিভিটিস, মানব সভ্যতার আগ্রাসনে সংস্কৃতি ও সৃজনশীলতার ভূমিকা অনস্বীকার্য। ইতিহাস পর্যালোচনায় এটি নানাভাবে প্রমাণিত হয়েছে। প্রযুক্তিগত অর্থনৈতিক উন্নতির সাথে সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক উন্নয়ন ও সমৃদ্ধি উল্লেখ করার মতো।
আমাদের বাংলা ভাষা হাজার বছর আগে এখনকার মতো ছিল না, কালের বিবর্তনে এই ভাষা বর্তমান রূপ পরিগ্রহ করেছে। বর্তমান বিশ্বায়ন ব্যবস্থার প্রভাব সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। একসময় আমাদের দেশে ভালোবাসা দিবস বলে কোনো দিবস পালিত হতো না। এখন এদেশের তরুণদের কাছে একটি জনপ্রিয় একটি দিবস। আজকে বাংলাদেশে একজন কিশোর বা একজন মার্কিন কিশোর একই সময় একই সাথে প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। ফলে একইভাবে যে কোনো বিষয় অবলম্বন, চিন্তা ভাবনা, মত বিনিময় করতে সক্ষম হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ একটি একক সমাজে বসবাসের ফলে মানুষের যোগ্যতার ব্যাপকতা ও বিশ্বের সকল সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে, এবং যেটি বিশ্বগ্রামের ধারণার সাথে পুরোপুরি সংগতিপূর্ণ। এক কথায় এমন ভাবে যে আমাদের এই গ্লোবাল ভিলেজ বা ইন্টারনালাইজেশনটা ঘটছে যে যেমনটা বলা হচ্ছে যে 2008 বা 10-এর আগে ভ্যালেন্টাইন্স ডে বলে কোনো ডে ছিল না বাংলাদেশে। তো সেটা কিন্তু এখন ছেলেমেয়েরা পালন করছে। আবার আমাদের পয়লা বৈশাখের যে উদযাপন পদ্ধতি এখন আমরা দেখি, সেটাও কিন্তু বেশ বিগত 15-20 বছর আগে ওরকম ছিল না। বা আমরা বসন্ত উৎসব পালন করা হয় ঢাকা ইউনিভার্সিটি বা ইডেনের ওদিকে। তো সবকিছু মিলিয়ে মানুষ এখন বিভিন্ন উৎসবগুলা বিভিন্ন জায়গাতে যখন দেখে, সো তার নিজের দেশের উৎসবগুলো যেরকম সে নানা ধাঁচে পালন করতে চায়, পাশাপাশি অন্য দেশে যে জিনিসটা সবাই পালন করছে বা যেটা একটি ইন্টারন্যাশনাল ডে হিসেবে পালিত হচ্ছে, সেই দিবসগুলো কিন্তু এখন নিয়মিতভাবে পালন করা হচ্ছে। সেটাই অবশ্য এরূপ সরি অবশ্যই বিরূপ প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসনের মুখে পড়ে পিছিয়ে থাকা দেশগুলোর ভাষা, সংস্কৃতি বিলুপ্ত হয়ে বসেছে অনেক ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি। আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, রিমিক্স, ফিউশন কিংবা পপ কালচারের ক্ষতিকারক প্রভাব প্রভাবিত হচ্ছে। এক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা অর্জন করে নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত দিক, ব্লগ, ওয়েবসাইট, চ্যানেল ইত্যাদিতে তুলে ধরতে হবে। ব্যাপক প্রচারণা, সুস্থ, আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার এবং এ বিষয়ে সচেতনতামূলক আগ্রহ সৃষ্টির কাজ চালিয়ে যেতে হবে। তাহলে বৈশ্বিক সাংস্কৃতিক বিশ্বায়নে আমাদের সাংস্কৃতিক সমময় জায়গা করে নিতে পারবে। এক কথায় যে আমরা অন্যের সংস্কৃতি লালন করছি, অন্যের কৃষ্টি কালচার, পোশাক আমরা নিজে নিচ্ছি, কিন্তু এমনও হতে পারে যে আমাদের নিজস্ব, যেমন এখন আমরা ইংরেজিটা যেভাবে ব্যবহার করি, ইভেন ইনক্লুডিং মি, আমরা হিন্দি সিনেমা দেখি, ইংরেজি দেখি, অ্যানিমেশন দেখি, বলিউড, হলিউড, বা ইদানিং আমরা তুরস্ক বা আমরা বিভিন্ন ধরনের চাইনিজ বা কোরিয়ান মুভিগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, শুধু মুভি না, আমরা নিজস্ব যে সংস্কৃতি বা যে ভাষা নিয়ে আমাদের এত একটা খুব মানে পরিপূর্ণ ইতিহাস রয়েছে, সেগুলো কিন্তু আমরা না করে আমরা দেখা যাচ্ছে যে অন্যের কালচারটাকে আমরা অ্যাডপ্ট করছি। তো সেক্ষেত্রে নিজেদের কালচার বা সংস্কৃতি কিন্তু দুর্বল হচ্ছে। তো সেই জন্য আমরা নিচে যে জিনিসগুলো বলা রয়েছে সেগুলো চাইলে করতে পারি, এবং তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের কালচারটাকে ওইভাবে তুলে ধরতে পারবো, এবং সেটা দরকার আছে। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটির আমরা যদি প্রতিশব্দ করি তাহলে কি বোঝায়, যে কৃত্রিম বাস্তবতা। কৃত্রিম বাস্তবতা, আপনি বাস্তব জিনিসগুলো দেখবেন, বাট আপনি সেখানে গিয়ে না, ফিজিক্যালি না, হ্যাঁ, নন ট্যাঞ্জিবল। এটা হচ্ছে আপনি মানে সেটা হচ্ছে টাচ করে না, ট্যাঞ্জিবল না। সো অর্থগতভাবে শব্দটি যদিও শব্দটি, কিছু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ সৃষ্টি করে যেটি বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায়। আমরা জানি স্পর্শ, শোনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কের একটি অনুভূতির সৃষ্টি হয়, যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি। কতগুলো যন্ত্রের সাহায্যে যদি আমরা এই অনুভূতিগুলো সৃষ্টি করতে পারি, তাহলে অবস্থাটি মানুষের কাছে পুরোপুরি বাস্তব মনে হতে পারে। এটি নানাভাবে করা সম্ভব। অনেক সময় বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয়, যেখানে চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। এক কথা হচ্ছে 3D বা হচ্ছে 3D ডাইমেনশন। অনেক সময় এটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টের দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে একই অনুভূতি সৃষ্টি করা হয়। এই প্রক্রিয়াগুলোকে সম্পাদনের জন্য মূলত কম্পিউটারের সাহায্য নিয়ে হার্ডওয়্যার, সফটওয়্যারের মাধ্যমে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক ত্রিমাত্রিক চিত্রায়ন করা হয় বা দৃশ্যায়ন করা হয়। তাই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে একটি বাস্তব পরিবেশ মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে অনেক কাজ হচ্ছে, বিশেষ করে গেমের ক্ষেত্রে কাজ করা হচ্ছে, কিছু কিছু চিকিৎসার ক্ষেত্রে, অথবা যে সকল পরিবেশগুলো আমরা যেতে পারি না সেখানে যেন বাস্তবে একটা অভিজ্ঞতা পেতে পারি, অথবা কিছু কিছু বাচ্চাদের যেমন গেমিং শোতে বা কিছু কিছু 3D স্টুডিও আছে সেই জায়গাগুলোতে। সো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারের সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স এবং ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো সেখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়।
ব্যবহারকারীরা যা দেখে বা স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট বা এইচএমডি হেড মাউন্টেন ডিসপ্লে ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লোভস, বুট স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করা হয়, প্রক্রিয়াটি সম্পন্ন হয়। একে টেলিপ্রেজেন্টেশন বলে। এছাড়া এ ধরনের বাস্তবভিত্তিক শব্দ সৃষ্টি করা হয় যাতে মনে হয় শব্দগুলো বিশেষ কোনো স্থান থেকে উচ্চারিত হচ্ছে। শুধুমাত্র আমরা দৃশ্য না বা শুধুমাত্র ডিসপ্লে করা হয় না, সেখানে অডিও ভিডিওর টোটালি কমপ্লেক্সিটি বা কমপ্লেক্স একটা ব্যাপার থাকে, এবং অডিও দিয়েও বোঝা হয় যে আপনি শুধু দেখছেন না, সেখানে এমন এক ধরনের শব্দ, সাপোজ ধরেন একটা হন্টেড পরিবেশ তৈরি করতে হলো এবং আপনার একটা হেডসেট পরিয়ে দেওয়া হলো, তো সেখানে আপনি দেখা যাচ্ছে কোন একটা গুহার মধ্যে গিয়েছেন যেখানে হন্টেড পরিবেশ তৈরি হবে, তো সেখানে শব্দগুলো আসলে এমন ভাবে তৈরি করা হয় যখন আপনি রিয়েল ফিলটা পান। সো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, ইম্প্যাক্ট অফ ভার্চুয়াল রিয়েলিটি এভরিডে লাইফ। বিনোদনের ক্ষেত্রে নানা ধরনের বিনোদনের মাধ্যমে সাধারণ মানুষ ভার্চুয়াল রিয়েলিটির সাথে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। ত্রিমাত্রিক পদ্ধতিতে নির্মিত ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী, কার্টুন, ঐতিহাসিক চলচ্চিত্র ইত্যাদির মাধ্যমে মানুষের কাছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। আজকালকার প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দেখা যায়। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে নানা ধরনের কম্পিউটার গেম সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মিউজিয়াম বা ঐতিহাসিক যেসব জায়গায় ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব নয়, ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি ব্যবহার করে সেই জায়গায় প্রবেশ করানো, আহ, ভ্রমণ করা, অনুভূতি পাওয়া সম্ভব হয়। সাম্প্রতিক সময়ে অগমেন্টেড রিয়েলিটি নামে ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ জনপ্রিয়তা শুরু করেছে, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়। অগমেন্টেড রিয়েলিটি বা এআর, ভিআর, এআর খুব কমন টার্ম। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে জাস্ট একটা রিয়েলিটি, কিন্তু অগমেন্টেড হচ্ছে এটা একটা মানে এনহ্যান্স করা। অগমেন্টেড এর আমরা ভোকাবুলারিটারে যদি বাংলা দেখি, অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, তার মানে সেখান থেকে এক্সটেন্ড করে, ভার্চুয়াল থেকে এক্সটেন্ড করে অগমেন্টেডে যাওয়া। সো আপনি স্বাভাবিকভাবে যেভাবে দেখতেন এটাকে হয়তো 4D 9D এই ধরনের একটা ফিল পাওয়া পসিবল। যানবাহন চালানোর প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেটরে, যেখানে বৈমানিকরা বাস্তবে আসল বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জগৎকে অনুধাবন করে থাকে। এছাড়া মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণে সংশ্লিষ্ট সিমুলেশন ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের ন্যায় প্রশিক্ষণ দিয়ে থাকে। শিক্ষা গবেষণায় বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলে। সিমুলেশন একটা টার্ম আছে, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যারা রোবোটিক্স অথবা ট্রিপলি বা এই ধরনের যান্ত্রিক বিষয়গুলো নিয়ে কাজ করে, বা আমরা বিভিন্ন ধরনের 3D মানে সফটওয়্যার সিমুলেশন শব্দটার সাথে পরিচিত হয়। তো সিমুলেশন জিনিসটা হচ্ছে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে সেই জিনিসটাকে কৃত্রিমভাবে আসলে প্রয়োগ করে দেখা হয়। শেখানো কার্যক্রমে জটিল বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের সামনে সহজবোধ্য ও চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করা যায়। গবেষণালব্ধ ফলাফল, বিশেষণ উপস্থাপন, জটিল আণবিক গঠন, ডিএনএ গঠন বা কোনো অবস্থাতেই বাস্তবে অবলোকন সম্ভব নয়, সেই সকল জিনিসগুলো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে সিমুলেশনের পরে দেখা সম্ভব হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সর্ববৃহৎ পরিসরের এর ব্যবহার ব্যাপক। জটিল অপারেশনে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি সহ নবীন শল্য চিকিৎসকের প্রশিক্ষণ ও রোগ নির্ণয়ে ব্যাপক হারে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। সামরিক প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকার যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদেরকে উন্নত নিখুঁত প্রশিক্ষণ প্রদান করা যায়। সত্যিকারভাবে যুদ্ধকালীন বিপজ্জনক পরিস্থিতিতে সৈনিকরা তাদের সঠিক করণীয় সম্পর্কে আগে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে থাকে। এক কথায়, কোনো একটা কাজ পরবর্তীতে হবে, আগে সেই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তাদেরকে সেই কাজগুলো আগে দেখিয়ে দেওয়া হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যবসা বাণিজ্যে উৎপাদিত কিংবা প্রস্তাবিত পণ্যের গুণগত মান, গঠন, বিপণন, সম্ভাব্যতা যাচাই, মূল্যায়ন, বিপণন কর্মী, এক কথায় মার্কেটিং ম্যানেজার বা এমপ্লয়ি প্রশিক্ষণ ইত্যাদি সব ধরনের কার্যক্রমে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। কোনো বিপজ্জনক ক্ষতিকর দ্রব্য বাজারজাত করার আগে কোনো কর্মচারীর জীবনের ঝুঁকি না নিয়ে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে সেগুলো পরীক্ষা করে নেওয়া সম্ভব হয়। তো অনেক কিছু আছে যে সরাসরি আপনার সেগুলো বিপণন মার্কেটিং করতে অনেক ধরনের রিস্ক আছে, সেক্ষেত্রে এখন রোবট ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটিও ব্যবহার করা হচ্ছে। এখানে উল্লেখযোগ্য যে ভার্চুয়াল রিয়েলিটি অনেক বাস্তব ব্যবহার থাকার পরেও কম বয়সী শিশুদের বেলায় এর যথেচ্ছ ব্যবহার নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে। কারণ আপনি একজন ব্যক্তি হয়তো ভয় পায় বা অন্ধকার ভয় পায়, ভূত ভয় পায়, তো এই ধরনের একটা হেডসেট যদি দিয়ে দিই তাৎক্ষণিকভাবে সে কিন্তু ভয় পাবে, অথবা প্রবলেম সৃষ্টি হতে পারে, তার বিভিন্ন ধরনের প্রবলেম, হার্ট অ্যাটাক করতে পারে, ভয়ে ভয়ে সে আসলে মানে মানসিক ভারসাম্য তার হারিয়েও যেতে পারে। সো অনেক ধরনের, এটা ডিপেন্ড করে যে আসলে যেমন খুব ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব কিনা, বা করলেও কোন ধরনের জিনিসগুলো করব।
গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক যেভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ প্রতিক্রিয়া করে সে তুলনায় একজন কম বয়সীদের প্রতিক্রিয়া অনেক তীব্র, দীর্ঘস্থায়ী। শুধু তাই নয়, এর যথেষ্ট ব্যবহার তাদের শিক্ষণ ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এক কথায় আমি ভালো জিনিস যদি দেখি ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে ঠিক আছে। বাট নেতিবাচক যেগুলো বয়স অনুযায়ী দেখা ঠিক না, অথবা এমন কিছু দেখছি যেটা তার মস্তিষ্কে থেকে যাচ্ছে বা সে কোনোভাবে ভুলতে পারছে না, এবং সেটা নেতিবাচক কিছু, তখন সেটা আসলে খুব নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। বাষ্প শক্তি ব্যবহার দিয়ে প্রথম শিল্প বিপ্লবের শুরু হয়েছিল, যেমন আপনার আমরা পড়ব তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, কন্টেম্পোরারি ট্রেন্ড অফ আইসিটি। যে সম্প্রতি যে সকল তথ্য প্রযুক্তির মধ্যে আমরা টেন্ডেন্সি যেগুলো দেখি, যে ধরনের টেকনোলজি বা যে ধরনের জিনিসগুলো, বাষ্প শক্তি ব্যবহার নিয়ে প্রথম শিল্প বিপ্লবের শুরু হয়েছিল। বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল দ্বিতীয় শিল্প বিপ্লব। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন একটি মতান্তরের একাধিক শিল্প বিপ্লব শুরু হয়েছে। এক কথায় বিদ্যুৎ যখন আবিষ্কার করা হয় তখন ধরে নেওয়া হয় যে হ্যাঁ, একটা শিল্প বিপ্লব হয়েছে। যখন বাষ্প ইঞ্জিন আবিষ্কার করা হয় তখন একটা শিল্প বিপ্লব হয়েছে। কম্পিউটারের যখন আবিষ্কার হয় তখন একটা শিল্প বিপ্লব, আমরা ধরে নিলাম যে ইলেকট্রনিক বা যাই হোক, তখন একটা ইভলিউশন হয়েছে। এবং বর্তমানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে চতুর্থ, বা আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথাও অনেকে শুনে থাকি, সেটার কথাই বলছি এখানে। যে সমস্ত দেশ আগের শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল তারা পরবর্তীকালে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল। তো এক কথায় হচ্ছে যাদের সময়ে যাদের আহ দেশ থেকে জিনিসটা এসেছে, সো সেই সময়ে তারা নেতৃত্ব দিয়েছে সেই শিল্প বিপ্লবে বা সেই বিপ্লবে, সেটা যেমন ধরে নেওয়া হচ্ছে। তখন এখন কিন্তু আইসিটির একটা সময় চলছে। একইভাবে ধারাবাহিকতায় আমরা বলতে পারি যারা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির শিল্প বিপ্লবে অংশ নেবে তারা ভবিষ্যতে পৃথিবীর নেতৃত্ব দেবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বিকাশ পৃথিবীর সকল মানুষের জীবনে কোনো না কোনোভাবে স্পর্শ করেছে। এই প্রযুক্তিটি মানুষের বুদ্ধিবৃত্তিক বৃত্তির ওপর অনেকখানি নির্ভর করে। কাজে প্রথমবারের মতো এটি পৃথিবীর ধনী দরিদ্র সম্পদশালী কিংবা সম্পদহীন অগ্রসর অথবা অনগ্রসর সকল যাত্রীর জন্য সমান সুযোগের সৃষ্টি করেছে। যে জাতি যতটুকু আগ্রহী হয়ে এই প্রযুক্তিকে গ্রহণ করবে সে জাতি তত লাভবান হবে। আসার কথা হচ্ছে সীমিত সম্পদের মধ্য থেকেও আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রযুক্তির বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা যে সকল খুব বেশি প্রভাবিত করেছে সেগুলো নিয়ে নিচে বর্ণনা করার কথা হচ্ছে। তো সাম্প্রতিক যে টেকনোলজি গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে বা সবচেয়ে বেশি আগ্রহ দেখানো হচ্ছে, সেই বিষয়গুলো আমরা হচ্ছে আমাদের নেক্সট পর্ব থেকে দেখব। এবং আশা করি যে যে বিষয়টুকু ছিল আমরা মোটামুটি একটু ব্যাখ্যা করে বোঝাতে সক্ষম হয়েছে, এবং বেশিরভাগই রিডিং ছিল এবং রিডিং এর মধ্যে সব বুঝিয়ে গিয়েছে, বোঝানো গেছে বা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি খুব একটা ব্যাখ্যা করার কিছু ছিল না, যেগুলো ছিল সেগুলো তো আমরা চেষ্টা করেছি বা পরবর্তী পার্টেও আমরা সেই অংশগুলো করবো। সো আজকের ভিডিও এতটুকু। আসসালামু আলাইকুম।